আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। এই মুহূর্তে জামাতকে নিয়ে যা ভাবছে ভারত। ভারতে বসেই বাংলাদেশ থেকে কলকাতায় ইলিশ পাঠাচ্ছেন আওয়ামী নেতা টুটুল। বিএনপি নেত্রী নীলুফারকে ক্ষমা চাইতে বলল ছাত্র শিবির। ভারতের সাথে যুদ্ধ হলে সৌদি জড়াবে কিনা যা জানালো পাকিস্তান। চীনের জন্য বড় হুমকি হয়ে উঠছে মার্কিন টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এবার বিস্তারিত। স্বাধীনতার ৫৪ বছরে ভারতের সাথে সখ্য গড়ে ওঠেনি বাংলাদেশ জামাত ইসলামের। তবে জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তন এসেছে দেশের রাজনীতিতে। ভারতে অবস্থান করছেন দেশটির পরম বন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে নিষিদ্ধ রয়েছে তার দল আওয়ামী লীগের কার্যক্রম। এমত অবস্থায় বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই যেন দুশ্চিন্তায় ভারত। এমনকি তাদের একটি আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের নির্বাচনের ইস্যু, যেখানে জামাত নিয়ে বিভিন্ন কথা শোনা যায় তাদের কণ্ঠে। গেল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা, যেখানে বলা হয়, পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে যেভাবে জামাত দাপুটে জয় পাচ্ছে, সে বাস্তবতায় দিল্লির কোনো পর্যবেক্ষক মনে করছেন বর্তমান বাংলাদেশে জামাত একটি শক্তিশালী দল। সম্প্রতি একটি ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের প্রফেসর শ্রীরাধা দত্ত জানান, তার চোখে ধরা পড়েছে জামাতের সূক্ষ্ম কিছু পরিবর্তন। আগে যেখানে জামাত নেতারা ধর্মীয় পোশাকের আদলে রাজনৈতিক কার্যক্রমে মনোনিবেশ করতেন, এখন জামাত নেতাদের চেঞ্জ বা টি শার্ট পরে টেলিভিশন টক শোতে আসতে দেখা যাচ্ছে। আগস্টে শ্রীরাধা দত্তের সাথে বৈঠকে বসেছিলেন জামাতের ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সেখানে নির্বাচনী জয়ী হওয়ার সাথে শরিয়া আইনের প্রয়োগ প্রসঙ্গে প্রশ্ন আসলে তিনি সরাসরি সে কথা নাকচ করেন। মুক্তিযুদ্ধে জামাত নিয়ে আলোচনা দীর্ঘদিনের। এ নিয়ে প্রশ্ন করলে মতিউর রহমান নিজামী বা দেলোয়ার হোসেন সাঈদীর ৭১-এ জামাতের অবস্থান নিয়ে ক্ষমা চাওয়ার কথাও তুলে ধরেন সৈয়দ আব্দুল্লাহ, এবং তারা সেটি মেনে নিয়েছেন বলে তিনি জানান। দৈনিক যুগান্তরে আক্তার ফারুক শাহিনের অনুসন্ধানে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, একটি দুটি নয় ৪টি লাইসেন্সে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছেন আওয়ামী লীগ নেতা নীরব হোসেন টুটুল। ইতিমধ্যে তার লাইসেন্সে কলকাতায় গেছে প্রায় ২,০০০ কেজি ইলিশ। শেখ হাসিনা সরকারের পতনের পর কলকাতায় পালিয়ে যান টুটুল। সেখানে বসে নিয়ন্ত্রণ করছেন বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামের ব্যবসা। এ কাজে তাকে সহায়তার অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে। বিনিময়ে তারা পাচ্ছেন নানা সুযোগ সুবিধা, যদিও এসব অভিযোগ স্বীকার করেনি ওইসব বিএনপি নেতা। আড়ত মালিক হিসেবে টুটুলের ব্যবসা চলছে, আর এটা মোকামের নিয়ম বলে দাবি মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বরিশাল মহানগর কমিটির সদস্য সচিব কামাল শিকদারের। সাদিক আব্দুল্লাহ সময়ে বরিশালের দ্বিতীয় মেয়র হিসেবে পরিচিত টুটুল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক। শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক মন্ত্রী আবুল হাসনাত আব্দুল্লাহর পুত্র ও তৎকালীন মেয়র সাদিক আব্দুল্লাহর ডানহাত ছিলেন তিনি। অনেকে তাকে সাদিকের ক্যাশিয়ারও বলতেন। নগরীর হাট বাজার, বাস স্ট্যান্ড সবকিছু ছিল টুটুলের নিয়ন্ত্রণে। এসব স্থাপনার ইজারাদারি নিয়ন্ত্রণ থেকে শুরু করে সাদিক আব্দুল্লাহর আয় বাণিজ্যের বিষয়গুলো তিনি দেখতেন। মাছ বাজার আর বিআইডব্লিউটি এর ঘাট সহ পুরো এলাকার ইজারাদার ছিলেন তিনি। ইলিশ সহ সব মাছের কেনা বেচা চলত তার হুকুমে। দর পর্যন্ত ঠিক করতেন তিনি। অবৈধ উপায়ে এইভাবে শত কোটি টাকার মালিক হওয়া টুটুলের বরিশালে রয়েছে ১০তলা বাড়ি সহ বিপুল ভূ সম্পত্তি। কলকাতার জামাই এই আওয়ামী লীগ নেতার সেখানেও রয়েছে বাড়িসহ নানা স্থাপনা। ৫ আগস্টের পর ভারতে পালাতে গিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ধরা পড়েন টুটুল। রহস্যজনক উপায়ে তখন ছাড়া পেয়ে চলে যান কলকাতায়। তারপর থেকে আছেন সেখানে। কলকাতা থেকে নিয়ন্ত্রণ করছেন এখানকার ইলিশ মোকামের ব্যবসা। বরিশালে এখন পর্যন্ত তার বিরুদ্ধে হয়েছে ৭টি মামলা। এবছর ভারতে ইলিশ রপ্তানির জন্য যে ৩৭ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার, তার মধ্যে ৪টি টুটুলের। এগুলো হলো মাহিমা এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ এবং AR এন্টারপ্রাইজ। মাহিমা ও তানিসা টুটুলের ২ মেয়ের নাম। কন্যাদের নামে এই দুটি লাইসেন্স করেন টুটুল। বাকি দুটি করেন তার ছোট মামা ও বাবর ও মামাতো ভাই আকাশের নামে। ২০১৯ সালে পূজার সময় বাংলাদেশ থেকে প্রথমে ভারতের ইলিশ রপ্তানির যে অনুমতি দেয় সরকার, তখন থেকে প্রতি বছর ইলিশ রপ্তানি করেন এই আওয়ামী লীগ নেতা। এর ধারাবাহিকতা এবছরও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে তার ৪টি প্রতিষ্ঠান। শুধু অনুমতি পাওয়া নয়, ভারতে ইলিশ রপ্তানিও শুরু করেছে টুটুলের প্রতিষ্ঠান। বেনাপোল স্থলবন্দরের মৎস্য কোয়ারেন্টাইন বিভাগের কর্মকর্তা আকসাদুল ইসলাম জানান, তানিসা এন্টারপ্রাইজ বৃহস্পতিবার ১,৩৬০ কেজি ইলিশ পাঠিয়েছে ভারতে। অন্য একটি সূত্র জানায়, বুধবার থেকে শুরু হওয়া এই রপ্তানির আওতায় ২ দিনে প্রায় ২,০০০ কেজি ইলিশ ভারতে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদের হত্যার জন্য ছাত্র শিবিরকে দায়ী করে বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনির দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংগঠনটি এর মন্তব্যে
জন্য তাকে অনতিবিলম্বে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। শনিবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ প্রতিবাদ বার্তায় এ নিন্দা প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি বৃহস্পতিবার বেসরকারি একটি টিভি চ্যানেল আয়োজিত টকশোতে অংশ নিয়ে দাবি করেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ছাত্র আবরার ফাহাদকে শিবির হত্যা করেছে, যে বক্তব্য গণমাধ্যম সূত্রে আমাদের নজরে এসেছে। ছাত্রলীগ কর্তৃক বাংলাদেশের সবচেয়ে আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে তিনি যে বক্তব্য উপস্থাপন করেছেন তা শুধু মিথ্যাচারী নয়, দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশের মানুষের ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে অশ্রদ্ধা ও প্রশ্নবিদ্ধ করা শামিল। রাজনৈতিক ও আদর্শিক প্রতিযোগিতায় ব্যর্থ হয়ে ছাত্র শিবিরের বিরোধিতা করতে গিয়ে তিনি মিথ্যাচারের সকল সীমা ছাড়িয়ে গেছেন। আমরা তার এই নির্লজ্জ মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নেতৃবৃন্দ আরো বলেন, 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার অপরাধে তাকে শিবির ট্যাগ দিয়ে নির্মমভাবে হত্যা করে তারা, যা আদালতের রায় দ্বারা প্রমাণিত। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ 16 বছরে ফ্যাসিবাদী শাসনামলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে হেন কোনো অপরাধ নেই যা করেনি। খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, শিক্ষার্থী নির্যাতন, বিরোধী মত দমন, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠন সমূহের নৈমিত্তিক কর্মকাণ্ড। ছাত্র শিবির, ছাত্রদল সহ নির্যাতনের শিকার বিএনপি, জামাত এবং আওয়ামী বিরোধী সকল দল ও মতের সংগ্রাম ছিল তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে। নেতৃবৃন্দ যোগ করেন, ফ্যাসিস্ট শাসনামলে সবচেয়ে নিপীড়িত সংগঠন হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিগত 16 বছরে সংগঠনের 101 জন জনশক্তিকে শহীদ করা হয়েছে। 20,000-এরও বেশি মামলায় গ্রেপ্তার করে নির্যাতনের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে চিরতরে পঙ্গু করে দেওয়া হয়েছে। এখনো আমাদের 7 জন জনশক্তি গুম রয়েছেন। শিবির সন্দেহে সনাতন ধর্মাবলম্বী বিশ্বজিৎ সহ অসংখ্য মানুষকে হত্যা ও নির্যাতন করেছে ছাত্রলীগ, যার প্রমাণ গণমাধ্যম ও জাতির সামনে স্পষ্ট। অথচ বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি ছাত্র শিবিরের বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের সীমাহীন অপরাধকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছেন, যা জনমনে প্রশ্ন তৈরি করেছে তিনি আসলে পতিত ফ্যাসিস্টদের এজেন্ট হয়ে কাজ করছেন কিনা। শুধু তাই নয়, ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সাংগঠনিক ইমেজ বিনষ্ট করার জন্য পরিকল্পিতভাবে তিনি সহ একটি বিশেষ চক্র এমন মিথ্যাচার পথ বেছে নিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, আমরা তার এই বক্তব্যে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে এই অসত্য উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। এবার অনেকটা চুপিসারে জীবনের নতুন এক অধ্যায়ে পা দিতে চলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বৃহস্পতিবার 14 সেপ্টেম্বর রাজধানীর কামরাঙ্গীরচরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেত্রী শ্যামলী সুলতানা জেদ্দির সঙ্গে হান্নান মাসুদের বাগদান হয়েছে। এ সময় দুই পরিবারের সদস্য ও বন্ধুদের উপস্থিতি ছিল বলে হান্নান মাসুদের ঘনিষ্ঠ একটি সূত্র তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, পাত্রী শ্যামলী সুলতানা জেদ্দির বাড়ি লক্ষ্মীপুরে। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জেদ্দি বাকছাসের মিডিয়া সেলের সহ সম্পাদক হিসেবেও আছেন। এদিকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া জন্ম নেওয়া হান্নান মাসুদ বাংলাদেশের তরুণ রাজনীতিতে উদীয়মান নেতা। হান্নান মাসুদ শুক্রবার 19 সেপ্টেম্বর সৌদি আরবে গেছেন। সেখানে তিনি 1 সপ্তাহের বেশি অবস্থান করবেন, পরে পবিত্র উমরা করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। উল্লেখ্য, 2023 সালে আব্দুল হান্নান মাসুদের রাজনৈতিক জীবন শুরু হয়। তখন তিনি আখতার হোসেন ও নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ হওয়া গণতান্ত্রিক ছাত্র শক্তির মাধ্যমে রাজনীতির ময়দানে প্রবেশ করেন। পরে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন হান্নান মাসুদ। পরে 2025 সালের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়কের পাশাপাশি রাজনৈতিক পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল হান্নান মাসুদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, যদি ভারত তার প্রতিবেশী দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে সৌদি আরব তাদের কৌশলগত পারস্পরিক সহায়তা চুক্তির আওতায় পাকিস্তানকে রক্ষায় এগিয়ে আসবে। এই চুক্তি সম্প্রতি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খাজা আসিফ শুক্রবার পাকিস্তানের জিও টিভিকে বলেন, হ্যাঁ অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। এই চুক্তি তুলনা করা যায় ন্যাটোর 5 নম্বর অনুচ্ছেদের সঙ্গে, যা সম্মিলিত প্রতিরক্ষা অর্থাৎ এক সদস্যের বিরুদ্ধে আক্রমণ হলে অন্য দেশ জবাবদিহি নিশ্চিত করবে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এই চুক্তি আক্রমণাত্মক নয়, বরং প্রতিরক্ষামূলক এবং এর উদ্দেশ্য আগ্রাসন রোধ করা। তিনি বলেন, যদি সৌদি আরব বা পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন হয় আমরা যৌথভাবে প্রতিরক্ষা করব। তিনি আরও স্পষ্ট করেন যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সৌদি আরবের ব্যবহারের জন্য উপলব্ধ থাকবে, তবে এর ব্যবহার শুধুমাত্র ভারত বিরোধী পরিস্থিতিতে সীমাবদ্ধ থাকবে। এক ঊর্ধ্বতন সৌদি কর্মকর্তা রয়টার্সকে জানান, চুক্তিটি একটি বিস্তৃত প্রতিরক্ষামূলক চুক্তি যা সমস্ত সামরিক উপায়কে অন্তর্ভুক্ত করে। এই চুক্তির মাধ্যমে পাকিস্তান আর্থিক সহায়তা পাবে এবং আরব দেশগুলো জোট গঠনের সম্ভাবনা বাড়বে, যা পাকিস্তানের জন্য একটি বড় সুবিধা। সৌদি আরবের জন্য এটি একটি পারমাণবিক ঢাল হিসেবে কাজ
কাজ করবে। ভারত সরকার এই চুক্তি সম্পর্কে বলেছে, এটি দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেয় এবং এর প্রভাব মূল্যায়ন করা হচ্ছে। সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এই চুক্তি কার্যত রিয়াদের অর্থকে ইসলামাবাদের পারমাণবিক সক্ষমতার সঙ্গে যুক্ত করে, যা পশ্চিম এশিয়ার সামরিক সমীকরণে বড় প্রভাব ফেলবে। পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, দরজা বন্ধ নয় বৃহত্তর আরব জোট গঠনের সম্ভাবনা নিয়ে, তবে এখনও নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি যোগ করেন, এখানের দেশ ও জনগণের, বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর একসাথে তাদের অঞ্চল রক্ষা করা মৌলিক অধিকার। টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হলো লকহিড মার্টিন দ্বারা নির্মিত একটি মোবাইল ও নমনীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে উন্নত মাঝারি পাল্লার নির্ভুল আঘাত হানার ক্ষমতা প্রদান করে। স্থল ও সমুদ্র উভয় পরিস্থিতিতেই পরিচালনার জন্য ডিজাইন করা টাইফুন সিস্টেমটি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং দীর্ঘ পাল্লার আক্রমণাত্মক সরঞ্জামের মধ্যে ব্যবধান পূরণ করার জন্য, পাশাপাশি অত্যন্ত প্রতিরক্ষামূলক ও প্রতিকূল পরিবেশে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু সক্ষম করার জন্য এই ব্যবস্থাটি ডিজাইন ও নির্মিত হয়েছিল। অস্ত্র ব্যবস্থাটি একটি মডুলার নকশা ব্যবহার করে, যা এটিকে SM-6 এবং টোমাহক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেয়। এখন পর্যন্ত এই ব্যবস্থায় প্রায় 240 থেকে 329 কিলোমিটার পাল্লার SM-6 ক্ষেপণাস্ত্র এবং 500 থেকে 150 কিলোমিটার পাল্লার টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। SM-6 হলো একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যা ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে সক্ষম। অন্যদিকে টোমাহক একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা ঐতিহ্যগতভাবে স্থল আক্রমণের জন্য ব্যবহৃত হয়, তবে ক্রমবর্ধমানভাবে জাহাজ বিরোধী অভিযানে সক্ষম। টাইফুন সক্ষমতা। টাইফুন অস্ত্র ব্যবস্থাটি উচ্চ মূল্যবান শত্রু লক্ষ্যবস্তু যেমন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং কমান্ড সেন্টার, বিশেষ করে অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনাইনাল পরিবেশে নিষ্ক্রিয় করার জন্য তৈরি করা হয়েছিল। টাইফুনের স্পেসিফিকেশন। টাইফুন সিস্টেমের লক্ষ্য মাঝারি পাল্লার উচ্চ মূল্যবান লক্ষ্যবস্তুর বিরুদ্ধে নির্ভুল আঘাত হানার চারপাশে ঘুরে, বিশেষ করে অ্যান্টি অ্যাক্সেস ডিনাইনাল হুমকি মোকাবেলা করার উপর। সিস্টেমটি স্থল আক্রমণ এবং জাহাজ বিরোধী উভয় মিশন সম্পাদনের জন্য সজ্জিত মোতায়েন করা ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করে। প্রাথমিক মিশন। টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রাথমিক লক্ষ্য হল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, কমান্ড সেন্টার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো সহ উচ্চ মূল্যবান লক্ষ্যবস্তুর বিরুদ্ধে নির্ভুল আঘাত হানার অপারেশন পরিচালনা করা। টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে 1500 কিলোমিটার এবং SM-6 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে 200 মাইল পর্যন্ত পরিসরের সাথে সিস্টেমটি গভীর আঘাত হানার মিশনের জন্য অতুলনীয় নমনীয় প্রদান করে। চীনের জন্য টাইফুনের হুমকি। বিশ্বের অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হিসেবে পরিচিত টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে তার অনন্য বৈশিষ্ট্যের কারণে চীনের জন্য একটি বড় হুমকি হিসেবে বিবেচনা করা হয়। পশ্চিম জাপানে এই মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের প্রতিবাদ জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটন এবং টোকিওকে যত তাড়াতাড়ি সম্ভব এই অঞ্চল থেকে এই ব্যবস্থা প্রত্যাহার করার এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে তাদের পদক্ষেপ সংশোধন করার আহ্বান জানিয়েছে। 2025 সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানকে জাপানের একটি মার্কিন মেরিন কর্পস ঘাঁটিতে সম্প্রতি মোতায়েন করা টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি অঞ্চল থেকে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ওয়াশিংটন ও টোকিওর উচিত এই অঞ্চলের দেশগুলোর অনুরোধে মনোযোগ দেয়া, এই ভুল পদক্ষেপ সংশোধন করা এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যবস্থা প্রত্যাহার করা। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।